Bismillahirrahmanirrahim. Welcome to Navajog University College online class. Online class তোমাদের সাথে থাকবো এমডি শরীফুল ইসলাম শরীফ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, নবযুগ ইউনিভার্সিটি কলেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে সাবজেক্টটা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, এইচএসসি ফার্স্ট ইয়ার। টুডে টপিক, আজকে আলোচ্য বিষয় হবে চ্যাপ্টার নাম্বার 2, চ্যাপ্টার নেম বুকস অফ অ্যাকাউন্ট, অর্থাৎ হিসাবের বইসমূহ। আজকে আমরা এই চ্যাপ্টারের লেকচার নাম্বার 2 এটা শুরু করতে যাচ্ছি। তো চ্যাপ্টার নাম্বার 2 এটা করার আগে আমাদের দুইটা রুলস ভালোভাবে মাথার মধ্যে রাখতে হবে। সেই দুইটা রুলস প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আবার বলে দিতেছি। রুলস নাম্বার 1 হচ্ছে সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। তো এটা হচ্ছে জাবেদা রুলস। সম্পত্তি এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট করতে হবে, এবং সম্পত্তি এবং ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট করতে হবে। এবং রুল নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে দায়, আয় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস যদি হ্রাস পায় তাহলে কি করব? ডেবিট করব। এবং দায়, আয় এবং মালিকানা সত্ত্ব যদি বৃদ্ধি পায় তাহলে কি করব? ক্রেডিট করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই দুইটা রুলস মনে রাখতে পারো তাহলে তোমরা জাবেদা পারবা। তো আমি আবার দুইটা রুলস বলতেছি। সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, সম্পত্তি এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট। আয়, দায় এবং মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট এবং বৃদ্ধি পেলে ক্রেডিট। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। তো আজকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 2 দিনাজপুর বোর্ড 2017 সালে যে প্রশ্নটা আসছিল, এই প্রশ্ন আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো সৃজনশীল প্রশ্ন 2 দিনাজপুর বোর্ড 2017 সালে যে প্রশ্নটা আসছিল সেটা আমরা এক নজর দেখে নিই। এখানে বলা ছিল যে জনাব সজীব 2016 সালে মার্চ মাসে 1 তারিখে নগদ 50,000 টাকা এবং 30,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে জনাব সজীব দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করছে, এক হচ্ছে নগদ আর একটা হচ্ছে কি আসবাবপত্র। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো নগদ এবং আসবাবপত্র দুইটাই সম্পদ। আর সম্পত্তি নিয়ে যখন ব্যবসা শুরু করব তখন সম্পত্তিগুলো ডেবিট করতে হবে এবং মূলধনগুলো ক্রেডিট করতে হবে। তাহলে সম্পত্তি কয়টা? দুইটা, নগদ এবং আসবাবপত্র, এই দুইটা ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তার বলা আছে যে উক্ত মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হলো। মার্চ 2 তারিখে বলছে নগদে আসবাবপত্র ক্রয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমার জন্য নগদ আসবাবপত্র ক্রয় করার ফলে আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে, তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, অপর পক্ষে নগদ টাকা হ্রাস পেয়েছে, তেমন নগদের হিসাব ক্রেডিট। এরপরে আমাদের লেখা আছে বাকিতে সাপ্লাইস ক্রয়। তো বাকিতে সাপ্লাইস ক্রয় করা মানে কি? সাপ্লাই একটা সম্পদ, সম্পত্তি ক্রয় করলে সম্পত্তি বাড়ে, তার মানে সাপ্লাই ডেবিট। আর বাকিতে ক্রয় করলে কি সৃষ্টি হয়? পাওনাদার বা প্রদেয় হিসাব। আর পাওনাদার বা প্রদেয় হিসাব দায় বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। তাহলে এটা জাবেদা হবে সাপ্লাইস হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট বা পাওনাদার হিসাব ক্রেডিট। 10 তারিখে বলা আছে যে সেবা প্রদান 16,000 টাকা, যার মধ্যে 6,000 টাকা নগদে পাওয়া গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 16,000 টাকার মধ্যে 6,000 টাকা নগদে পাওয়া গেছে আর 10,000 টাকা কি বাকিতে আছে। তাহলে সেবা প্রদান একটা আয়, আর আয় বৃদ্ধি পেলে কি? ক্রেডিট। তাহলে সেবা, আয়, ক্রেডিট। এই সেবা এটা দিছে দুই ভাবে, নগদে এবং বাকিতে। তাহলে নগদে কত টাকা দিছে? 6,000 টাকা। তাহলে নগদের হিসাব ডেবিট, আর বাকিতে সেবা দেওয়ার ফলে দেনাদার সৃষ্টি হয়েছে। তাহলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট এবং সেবা হিসাব ক্রেডিট। 15 তারিখে বলা আছে যে বিজ্ঞাপন খরচ 5,500 টাকা পরিশোধ করা হয়েছে। তার বিজ্ঞাপন খরচ তোমরা জানো একটা ব্যয়, আর ব্যয় বৃদ্ধি পেলে কি? ডেবিট। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, অপরপক্ষে নগদ টাকা হ্রাস পেয়েছে, তেমন নগদের হিসাব ক্রেডিট। 20 তারিখে বলা আছে যে 5 তারিখে ধারে ক্রয়কৃত সাপ্লাই অর্ধেক পরিশোধ করা হয়েছে। তাহলে আমরা 5 তারিখে যে 7,000 টাকা বাকিতে ক্রয় করছিলাম, এর অর্ধেক মানে কত টাকা? 3,500 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই 3,500 টাকা আমরা কি করছি? পরিশোধ করছি। কাদের পরিশোধ করছি? পাওনাদারকে পরিশোধ করা হয়েছে।
তাহলে পাওনাদারকে পরিশোধ করার ফলে পাওনাদারের পরিমাণ হ্রাস পেয়েছে, তার মানে দায় হ্রাস পেলে কি ডেবিট, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, অপরপক্ষে নগদ টাকা হ্রাস পেয়েছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে 20 তারিখে যাবে দেখি হলো পাওনাদার হিসাব ডেবিট 3,500 টাকা এবং নগদান হিসাব ক্রেডিট 3,500 টাকা। 25 তারিখে বলা হয়েছে যে বিনিয়োগের সুদ পাওয়া গেল 4,000 টাকা। তাহলে বিনিয়োগের সুদ পাওয়ার ফলে এর ফলে বিনিয়োগের সুদ একটা আয়, তাহলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে বিনিয়োগের সুদ ক্রেডিট, আর বিনিয়োগের সুদ পাইছি নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদান হিসাব ডেবিট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা বিনিয়োগের সুদ পাওয়া গেলে এর চাবিতে হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। এরপরে মার্চ 30 তারিখে বলা হয়েছে যে সাপ্লাইস ব্যবহার করা হয়েছে 4,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখো যে আমাদের 5 তারিখে 7,000 টাকা সাপ্লাইয়ের মধ্যে 4,500 টাকা কি করা হয়েছে ব্যবহার করা হয়েছে। তো সাপ্লাইস ব্যবহার করা মানে কি সাপ্লাইস পরিমাণটা হ্রাস পেয়েছে, তাহলে সম্পত্তি হ্রাস পেলে কি হয়, সম্পত্তি হ্রাস পেলে হয় ক্রেডিট, তাহলে সাপ্লাইস ক্রেডিট। অপরপক্ষে সম্পত্তি হ্রাস পেলে কখন, যখন ব্যয়টা বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি পেলে ডিবিট, তাহলে এটা যাবিতে হবে সাপ্লাইস খরচ ডিবিট এবং সাপ্লাইস হিসাব ক্রেডিট। কত টাকা ব্যবহার করা হয়েছে, 4,500 টাকা। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা মার্চ 1 তারিখ থেকে মার্চ 30 তারিখ পর্যন্ত যে কয়টা লেনদেন দিয়ে আছে প্রত্যেকটা লেনদেনের যাবিতে তোমরা স্পষ্টভাবে জানতে পারলা। এরপর আমাদের আসতে হবে ক নাম্বার কোশ্চেনের মধ্যে কি বলা আছে, যে ক নাম্বার কোশ্চেন বলা আছে যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা নির্ণয় করব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো প্রারম্ভিক মূলধন নির্ণয় সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস কি প্রারম্ভিক দায়। তো প্রারম্ভিক সম্পদ এবং দায়গুলো আমাদের দেখতে হবে যে মাসে শুরু হয়েছে ওই মাসের 1 তারিখে, পহেলা তারিখে আমাদের বলা আসলো দুইটা জিনিস, নগদ 50,000 টাকা এবং 30,000 টাকা আসবাবপত্র। এখানে কোনো আমাদের দায় নাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে দুইটা সম্পদ আছে দুইটা সম্পদের যোগফলই আমাদের হবে মূলধনের পরিমাণ। তাহলে নগদ টাকা কত টাকা, 50,000 টাকা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখাচ্ছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা টাকা। তাহলে আমাদের নগদের টাকা ছিল 50,000 টাকা, আমরা নগদ 50,000 টাকা দিলাম। এরপর আমাদের আসবাবপত্র ছিল 30,000 টাকা, আমরা আসবাবপত্র কত টাকা দিলাম, 30,000 টাকা দিলাম। যেহেতু এই অঙ্কে আমাদের কোনো দায় নাই, অতএব দায়টা বিয়োগ করার কোনো দরকার নাই। তাহলে আমাদের নগদ 50,000 প্লাস আসবাবপত্র 30, এই দুইটার সমন্বিত যোগফল হবে 80,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক নাম্বার কোশ্চেন প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 80,000 টাকা, আর এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা প্রারম্ভিক মূলধনের পরিমাণটা কিভাবে নির্ণয় করলাম তোমরা তা বুঝতে পেরেছো। তো এরপর আমরা চলে যাব পরবর্তী স্লাইডে, খ নাম্বার কোশ্চেনের সমাধান আমরা এখন করব। তো প্রিয় শিক্ষার্থীরা খ নাম্বার কোশ্চেন আমাদের কি বলা ছিল, বলা আছে যে 1 তারিখ 2 তারিখ 5 তারিখ এবং 10 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব টেবুলার ছকে দেখাইতে হবে। তো হিসাব সমীকরণ প্রভাব যখন টেবুলার ছকে দেখাইতে হবে তখন আমাদের আগে জাবেদাগুলি কমপ্লিট করতে হবে। তাহলে 1 তারিখ 2 তারিখ 5 তারিখ এবং 10 তারিখ, তাহলে 1 তারিখে আমাদের জাবেদা কি ছিল, নগদান হিসাব ডেবিট ছিল, আসবাবপত্র হিসাব ডেবিট ছিল এবং মূলধন হিসাব ক্রেডিট ছিল। 2 তারিখে জাবেদা কি ছিল, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। 5 তারিখে জাবেদা ছিল সাপ্লাইস ডেবিট এবং পাওনাদার ক্রেডিট। আর 10 তারিখে জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট এবং সেবা হিসাব ক্রেডিট। এই কয়টা জাবেদার মাধ্যমে আমরা কি করব, হিসাব সমীকরণটা নির্ণয় করব। তো হিসাব সমীকরণ টেবুলার ফর্মের ছকটা আমরা দেখাইতেছি। আমরা উপরে লিখব লেনদেনগুলো হিসাব সমীকরণ প্রভাব টেবুলার ছকে দেখানো হলো। তো টেবুলার ছক করার জন্য আমরা জানি এ সমান সমান এল প্লাস ই, এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। তাহলে এখানে এ ফর অ্যাসেট, এল ফর লায়াবিলিটিস এবং ই ফর কি অনার্স ইকুইটি। তো আমাদের দেখতে হবে এই যে 4টা তারিখ দিয়ে আছে, এই 4টা তারিখের মধ্যে আমাদের অ্যাসেট, লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি কি কি আছে। তাহলে প্রথম জাবেদার মধ্যে আমাদের ছিল নগদ, আসবাবপত্র এবং মূলধন। তাহলে নগদ একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ আর মূলধন কি মালিকানা সত্ত্ব। তাহলে আমরা দেখো সম্পত্তি করে একটা, নগদ একটা ঘর দিছি, আসবাবপত্র একটা ঘর দিলাম এবং মূলধনের নামে একটা ঘর দিলাম। তাহলে আমাদের 3টা কলাম হয়ে গেল। তাহলে সম্পত্তিকে নগদ এবং আসবাবপত্র এবং দায় দিকে শুধুমাত্র কি মূলধন। এরপরে মার্চ 2 তারিখে এখানে জাবেদা ছিল নগদান হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব নিয়ে হয়েছে এখন নতুন করে কি আসলো, আসবাবপত্র। তাহলে আসবাবপত্র নামে একটা ঘর লিখলাম। তারপরে 5 তারিখে বলা আছে যে বাকিতে সাপ্লাইস কয়, তাই এই সাপ্লাইস কয় জাবেদা কি সাপ্লাইস হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট। তো প্রিয় শিক্ষার্থী তোমরা জানো সাপ্লাইস একটা সম্পদ, তাহলে সম্পদ দিকে সাপ্লাইস নামে একটা ঘর হবে এবং পাওনাদার একটা দায়, তো দায় দিকে আমরা প্রদেয় হিসাব লেখা হয়েছে, তার প্রদেয় হিসাব আর পাওনাদার একই জিনিস। এরপর আমাদের 10 তারিখে যে জাবেদা বলা আছে সেটা হচ্ছে সেবা প্রদান করা হয়েছে 16,000 টাকা, যার নগদে 6,000 এবং বাকিতে বাদ বাকি অংশ। তাহলে এর জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট
দেনাদার হিসাব ডেবিট এবং সেবা হিসাব ক্রেডিট ছিল। তো এখানে নগদ যেহেতু সম্পদ, এই সম্পদ যেহেতু এর আগে নিয়ে আসে, তার মানে সম্পদ বাদ দেনাদার একটা সম্পদ, এই সম্পদটা আমরা নতুন করে এখানে প্রাপ্য হিসাব লিখছি। আর সেবা হচ্ছে আয়, আর আয়টা আমরা কিসের মধ্যে দিব? মালিকানা সত্ত্বের মধ্যে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মালিকানা সত্ত্বের মধ্যে চারটা জিনিস আছে, তোমরা জানো। মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন যোগ হবে, উত্তোলন বিয়োগ হবে, আয় যোগ হবে এবং ব্যয় বিয়োগ হবে। আমি আবার বলতেছি, তাহলে মূলধনের মধ্যে কি কি আসবে? চারটা জিনিস, মূলধন যোগ হবে, উত্তোলন বিয়োগ হবে, আয় যোগ হবে এবং ব্যয়টা বিয়োগ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে এই সম্পদ পাশে যে চারটা এবং দায় পাশে যে দুইটা, এটা কিভাবে দিলাম তোমরা তা বুঝতে পেরেছো। এখন আমরা লেনদেনের গুলো পোস্টিং দেবো। তাহলে সর্বপ্রথম আমাদের যে তারিখ সেটা হচ্ছে মার্চ 1 তারিখে, যাদের ছিল নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদে কত টাকা? 50,000 টাকা। তাহলে নগদে করে দেখো আমরা 50,000 টাকা দিয়ে দিলাম। আসবাবপত্র কত টাকা? 30,000 টাকা। আসবাবপত্র করে আমরা 30,000 টাকা দিলাম। আর মূলধন আমাদের ছিল 80,000 টাকা, তাহলে মূলধন আমরা 80,000 টাকা দিলাম। এই 30,000 প্লাস 50,000 সমান সমান এই হচ্ছে 80,000। তাহলে সম্পদ এবং দায় পরিমাণ সবসময় কি হবে? সমান হবে। এই জন্য মাঝখানে একটা কি দিব? আমরা সমান চিহ্ন দিব। তাহলে মার্চ 1 তারিখের লেনদেনে যাবে আমাদের দিয়া লেনদেনগুলো, আর লেনদেনটা পোস্টিং আমাদের শেষ। এরপরে আমরা চলে যাব মার্চ কয় তারিখ? 2 তারিখ। মার্চ 2 তারিখে জাবেদা ছিল নগদে আসবাবপত্র ক্রয়। তো এর জাবেদা কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদের হিসাব ক্রেডিট। আসবাবপত্র ক্রয় করার ফলে আসবাবপত্রের পরিমাণটা বৃদ্ধি পায় এবং নগদ টাকাটা কি পায়? হ্রাস পায়। তো এর জন্য আসবাবপত্র টাকা 8,000 টাকা আমরা যোগ করছি এবং নগদের টাকা যেহেতু হ্রাস পায়, এই জন্য নগদের টাকাকে আমরা কি করছি? ব্র্যাকেট আটকে দিছি। এটা মানে কি? বিয়োগ চিহ্ন। তাহলে এখানে কি হলো? সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেল এবং নগদের টাকা কি হলো? হ্রাস পেল। তাহলে অ্যাজ এ রেজাল্ট সম্পদ এবং দায় কি হচ্ছে? সমান হয়ে গেছে। এরপরে যে তারিখটা আছে সেটা হচ্ছে 5 তারিখে। আমাদের এখানে বলা আছে যে 5 তারিখে বলা আছে বাকিতে সাপ্লাইস ক্রয় কত টাকা? 7,000 টাকা। তাহলে এখানে আমাদের 5 তারিখ হবে সাপ্লাইস ক্রয়। তাহলে সাপ্লাইস ক্রয়ের জাবেদা হচ্ছে সাপ্লাইস হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। তো সাপ্লাই ক্রয় করার ফলে সাপ্লাই পরিমাণ বৃদ্ধি পায়, আর বাকিতে ক্রয় করার ফলে পাওনাদারের পরিমাণটা কি? বৃদ্ধি পায়। এজন্য সাপ্লাইস করে 7,000 টাকা বাড়ানো হয়েছে এবং প্রদেয় হিসাব মানে পাওনাদারি করে 7,000 টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সম্পদ এবং দায় পাশ আমাদের কি হয়েছে? সমান হয়ে গেছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, মার্চ 5 তারিখে যে লেনদেনটা এবং লেনদেনের পোস্টিংটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা চলে যাব 10 তারিখে। তো 10 তারিখে যাবে আমাদের কি ছিল? সেবা প্রদান 16,000, যা 6,000 টাকা নগদে এবং বাদ বাকি অংশ কি? বাকিতে। তো যাবে ছিল নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট এবং সেবা হিসাব ক্রেডিট। যেহেতু নগদান হিসাব ডেবিট, নগদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, তাহলে 6,000 টাকা নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। দেনাদার বাকিতে কত টাকা দিছে? 16,000 মধ্যে 6,000 টাকা নগদ, তাহলে বাকিতে কত? 10,000 টাকা। তাহলে 10,000 টাকা পাওনাদার না দেনাদার? অবশ্যই দেনাদার। দেনাদার পরিমাণ 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আর যেহেতু সেবা আয় একটা আয় মূলধনকে কি বাড়ায়, এই জন্য মূলধনের পরিমাণ 16,000 টাকা কি? বৃদ্ধি পেয়েছে। তাহলে এর ফলে কি দাঁড়াইলো? যে নগদের পরিমাণ 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে, দেনাদারের পরিমাণ 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আর মোট 16,000 টাকা যেহেতু আয় মূলধনের সাথে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আয় মূলধনের সাথে আমরা কি করলাম? যোগ করলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সম্পদ দিকে 10 আর 6 কত? 16,000 টাকা বৃদ্ধি পেয়েছে, দায় দিকে 16,000 টাকা বৃদ্ধি পেলো। তার মানে সম্পদ এবং দায় কি হলো? ইকুয়াল হয়ে গেল। যেহেতু আমাদের এই চারটা লেনদেন বিনিময়ে আমাদের হিসাব সমীকরণ করতে বলছে, তাহলে হিসাব সমীকরণ আমাদের করাটা শেষ। এখন আমাদের কি করতে হবে? উদ্বৃত্ত নামাইতে হবে। তাহলে নগদের এই 50,000 সাথে 8,000 টাকা বিয়োগ এবং 6,000 টাকা যোগ করার পর আমাদের উদ্বৃত্ত দাঁড়ালো 48,000 টাকা। ঠিক একই রকম ভাবে আসবাবপত্র 30,000 টাকার সাথে 8,000 টাকা যোগ করার পর উদ্বৃত্ত দাঁড়ালো 30,000 টাকা। সাপ্লাইস করে একটা টাকায় 7,000 পাওনাদার করে প্রদেয় হিসাব করে একটা টাকায় 10,000 টাকা। আর তাই দিকে আমাদের প্রদেয় হিসাব একটা টাকায় 7,000 আর হচ্ছে পাওনাদার মানে 80,000 প্লাস 16,000 সমান সমান কত? 96,000 টাকা। তাহলে এখন আমাদের যোগফল নামাইতে হবে সম্পদ এবং দায় পাশ আমাদের দেখি সমান হয়েছে কিনা। তাহলে 48 প্লাস 38 প্লাস 7 প্লাস 10 সমান সমান আমাদের কত? 1,03,000 টাকা। আর এখানে 7 প্লাস 96 সমান সমান কত? 1,03,000 টাকা।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো সম্পদ পাশের যোগফল আমাদের 1,03,000 এবং দায় পাশের যোগফল আমাদের কত হয়েছে 1,03,000 টাকা হয়েছে। তাহলে আমরা হিসাব সমীকরণ প্রভাবটা টেবুলার ছকে দেখাইতে একদম। এরপর আমাদের আসতে হবে সেটা মন্তব্যের ঘরে আসবে। প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা লেকচার নাম্বার 1-এ বলছিলাম শুধুমাত্র যে সমস্ত লেনদেনগুলো মালিকানা সত্ত্বকে বাড়াবে অথবা কমাবে শুধুমাত্র ওই সমস্ত লেনদেনের জন্য কি দিতে হবে, মন্তব্য দিতে হবে। যেমন মার্চ 1 তারিখে মূলধনের পরিমাণটা বাড়াইছে, এই জন্য আমরা লিখছি মূলধন আনায়ন। মার্চ 2 তারিখে মূলধনের সাথে কোনো যোগ বিয়োগ কোনো কিছু হয় নাই, তার মানে মার্চ 2 তারিখে মন্তব্য দেওয়ার কোনো দরকার নাই। মার্চ 5 তারিখে মূলধনের সাথে কোনো যোগ বিয়োগ হয় না, তার মানে এখানে মন্তব্য দেওয়া দরকার নাই। মার্চ 10 তারিখে মূলধনের সাথে 16,000 টাকা যোগ হয়েছে, এটা কি বাবদ যোগ হয়েছে, সেবা আয় বাবদ যোগ হয়েছে, এই জন্য আমরা কি লিখলাম সেবা আয়। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই মন্তব্যটা কোন কোন লেনদেনের জন্য দিতে হয় বা কার কার জন্য মন্তব্য দিতে হয় তোমরা তা বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব প্রিয় শিক্ষার্থীরা গ নাম্বার কোশ্চেন সমাধান। তো গ নাম্বার কোশ্চেন সমাধান আমাদের কি বলা আছে আমরা পরবর্তী স্লাইডে দেখি। তো এই হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 2017 সালের কোশ্চেন এবং গ নাম্বার কোশ্চেন বলা ছিল যে 15, 20, 25 এবং 30 তারিখের লেনদেনগুলো জাবেদা দাও এবং কি ব্যাখ্যা পরিহার করো, অর্থাৎ ব্যাখ্যা দেওয়া যাবে না। তাহলে আমরা 15 তারিখ, 20 তারিখ, 25 তারিখ এবং 30 তারিখে জাবেদাগুলো আমরা দিব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো জাবেদার সব কি কি। প্রথমে জাবেদা করার জন্য প্রথমে লিখতে হবে কোম্পানির নাম লিখতে হবে, তারপর লিখতে হবে কি জাবেদা দাখিলা। আর জাবেদার সব তোমরা জানো তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো এখন আসি প্রিয় শিক্ষার্থীরা আমরা তারিখ ওয়াইজ সিরিয়াল আমরা শুরু করব। 2016 সাল কত তারিখ, প্রথম মার্চ 15 তারিখ। তাহলে আমরা লিখলাম 2016 মার্চ কত 15। তাহলে মার্চ 15 তারিখে আমাদের বলা ছিল কি প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞাপন খরচ প্রদান 5,500 টাকা। তো তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞাপন খরচ একটা ব্যয় আর ব্যয় বৃদ্ধি পেলে কি ডেবিট, এর জন্য জাবেদা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট 5,500 এবং 5,500 টাকা। এরপরে 20 তারিখে আমাদের বলা আছে যে 5 তারিখে ধারে ক্রয়কৃত সাপ্লাইয়ের অর্ধেক পরিশোধ করা হয়েছে। সাপ্লাই অর্থ পরিশোধ, তো সাপ্লাই অর্থ পরিশোধ করা হয়েছে, এখানে অর্থ হবে অর্থ পরিশোধ করা হয়েছে। তাহলে 5 তারিখে আমাদের সাপ্লাই কত টাকা ছিল, 7,000 টাকা ছিল। তাহলে এই 7,000 টাকা কি ছিল, দেনাদার না পাওনাদার? অবশ্যই যেহেতু ক্রয় করছে মানে পাওনাদার ছিল। তো পাওনাদারকে পরিশোধ করা যাবে তা তোমরা জানো পাওনাদার পরিশোধ করার ফলে দায়ের পরিমাণ হ্রাস পায়, আর তোমরা জানো দায় হ্রাস পেলে কি ডেবিট, এর জন্য প্রদেয় হিসাব ডেবিট। আর প্রদেয় হিসাবে পরিশোধ করার ফলে নগদের পরিমাণ হ্রাস পায়, তারপরে নগদ মানে সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, এর জন্য জাবেদা হয়েছে প্রদেয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এরপরে প্রিয় শিক্ষার্থীরা 25 তারিখে আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে বিনিয়োগের সুদ পাওয়া গেল। তো বিনিয়োগের সুদ পাওয়া গেল, এর ফলে বিনিয়োগের সুদ পাওয়ার ফলে নগদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আর নগদ পরিমাণ বৃদ্ধি পাওয়া মানে কি সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে নগদান হিসাব ডেবিট। আর কি বাবদ পাওয়া গেছে, বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ একটা আয়, আর আয় বৃদ্ধি পেলে কি ক্রেডিট, তাহলে নগদান হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা আমাদের সর্বশেষ যে তারিখটা সেটা হচ্ছে সাপ্লাইস ব্যবহার করা হয়েছে 4,500 টাকা। তাহলে আমাদের সাপ্লাই পরিমাণ ছিল 7,000 টাকা, এই 7,000 মধ্যে 4,500 টাকা কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী একটা বিষয় খেয়াল করো যে 7,000 টাকার মধ্যে যদি 4,500 টাকা সাপ্লাই ব্যবহার করা হয় তাহলে সাপ্লাই পরিমাণ কি পেয়েছে, হ্রাস পেয়েছে। আর তোমরা জানো সাপ্লাই একটা সম্পদ, সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, এর জন্য আমরা সাপ্লাই হিসাব কি করছি, ক্রেডিট করছি। এখন আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে সাপ্লাইটা কখন হ্রাস পায়, যখন সাপ্লাই বাবদ ব্যয়টা বৃদ্ধি পায়, আর ব্যয় বৃদ্ধি পেলে কি ডেবিট, এর জন্য জাবেদা দিছি সাপ্লাই খরচ হিসাব ডেবিট এবং কি সাপ্লাই হিসাব ক্রেডিট। কত টাকা খরচ করা হয়েছে, 4,500 টাকা। তাহলে 4,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের যেহেতু এই 4টা লেনদেনে জাবেদা করতে বলছে, আমাদের এই 4টা লেনদেনে জাবেদা শেষ। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা দিনাজপুর বোর্ড 2017 সালে যে প্রশ্নটা ছিল এটা তোমরা পুরোটাই ভালোভাবে বুঝতে পেরেছ। তো এইভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় শিক্ষার্থীরা ভবিষ্যতে
আরো হিসাব বিজ্ঞান সম্পর্কে মজার মজার তথ্য জানার জন্য এখন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।